বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম এবং আমার ডানে রয়েছেন BSB ক্যামরিয়ান গ্রুপের চেয়ারম্যান MK বাশার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দেশে একটা বড় পরিবর্তন ঘটেছে, যেটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে, অকল্পনীয় একটা ব্যাপার মনে হচ্ছে। ঘটতে পারে এরকম ঘটনা বাংলাদেশে, সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না গত কয়েক বছর থেকে। সো এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু। সামনে হয়তো নানা কিছু সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনও হবে, নতুন জনপ্রতিনিধিরা সংসদে বসবেন। আমরা আশা করি যে আগেকার মতো সেটা আর হবে না, এক পেশায় নির্বাচন বা ভোটাররা ভোটদানের অধিকার পাবেন। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাই, আপনি তো বেসরকারি উন্নয়ন সংস্থার প্রচুর মানুষের সঙ্গে সম্পৃক্ত, বাসারও নানাবিধ কার্যক্রমের মধ্যে বিশেষ করে শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সো এই পরিবর্তনটাকে আপনারা কীভাবে দেখেন? ধন্যবাদ। চ্যানেল আই যারা শুনছেন তাদেরকে, বিশেষ করে তৃতীয় মাত্রায় আপনাদেরকে। সেটা হলো গত একটা তৃতীয় মাত্রায় আপনারা আমাদের একটা 5 তারা হোটেল আছে, হোটেল মমইন, সেখানে করেছিলেন। তো যদিও সতর্কের সঙ্গে আমাকে কথা বলার অনুমতি আমার বোর্ড থেকে দেওয়া ছিল, তো ওইখানে কথা বলতে বলতে একটা বাস্তব কথা, সেটা সরকারের প্রতি ভক্তি রেখেই সরকারের কল্যাণ কামনা করে আমি বলেছিলাম যে মানুষ হলো মূল ভিত। মানুষের মানসিকতা, নৈতিকতা, মূল্যবোধ এইটা শক্তিশালী না হলে যত উন্নয়নই করেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট টিকবে না যদি মানবিক উন্নয়ন না ঘটে। তো মানবিক উন্নয়ন আমাদের হচ্ছে না, কারণ আমাদের তো সারা বাংলাদেশে প্রায় 1 লক্ষ সমিতি আছে। আমাদের অটোমেশনের আপনার যে কোনো সদস্যর নম্বর ধরে তার মোবাইল নাম্বার দেওয়া আছে। ফোন করলেই আপনি কত টাকা আজকে ঋণ পাইলেন, আজকে কিস্তি দিলেন, সঞ্চয় রাখলেন কত, মাঝে মাঝে এটা তো করতেই হয়, আমার মনিটর করি। তো এরকম ভোটের পরেও আমি ওটা করি, যে ভোট দিলেন, ভোট দিতে পারছেন তো। তো আমি যতজনকে, প্রায় 82 জনকে ফোন করেছিলাম, তো তার ভিতরে 3 জন না 4 জন বলেছে যে ভোট দিতে পারছি, আর সবাই বলছে যে না, ভোট দিতে যাইও নাই, ভোট দিতে যেয়ে লাভও নাই, দিতে পারবো না, দিতে পারি নাই। তো সেই ইমপ্রেশন থেকেই আমি বলছিলাম যে এ দেশের মালিক জনগণ, তো সেই জনগণের ভোট দেওয়ায় তাদের একটা গর্ব, এবং ভোট দিয়ে তারা মাইন্ডসেট করে যে আমরা তো মালিক, এই যে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি সরকার দেশ চালানোর জন্য আমরা পাঠাচ্ছি। তো এই সুযোগ পরপর 3 বার পাই নাই। আর সুযোগ না পাওয়ার পরেও যদি ধরেন সৌদি আরবিয়া যেমন ভোট লাগে না, কিন্তু খুবই সুখে আরামে জীবনযাপন করছে, কোনো অভাব নাই, তো ভোটও দিতে পারলাম না, আবার এত অভাব অভিযোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছি না, সংসার চালাতে পারছি না, আয় বেশি না, ব্যয় অনেক বেশি। সুতরাং মানুষের মাথার ক্ষুধা, মানে ব্রেনের ক্ষুধা, স্টমাকের ক্ষুধা, 2 ক্ষুধা এই যে চলে আসতেছিল প্রায় 16 বছর ধরে। আমরা আশঙ্কা করছিলাম যে কোন সময় যে কি ঘটে যায়, কারণ মানুষ এরকম হতে হতে প্রকৃত দেওয়ালে পিঠ থেকে গেলে একটা উদ্গীরণ হয়। তো সেইভাবেই কথা বলার পরে আমার বোর্ড বলতেছে তুমি আর খবরদার, এগুলো কথাই বলার দরকার নাই, আমাদের উপরে অনেক চাপ হচ্ছে। তো কথা বলা তো মানুষের একটা সুযোগ এবং আনন্দ এবং অধিকার। কথা বলেও মানুষের মনের তৃপ্তি আসে। এই যে 2 দিন হলে আমি সচিবালয়ে ঢুকতেই পারি নাই, কারণ সচিবালয়ের গেট বন্ধ। গতকাল দেখলাম যে হলো আপনার কয়েকশো ছাত্র সচিবালয়ের মধ্যে ঢুকে যায়, হইচই করছে, কথা বলতেছে, চিল্লাচ্ছে, বলতেছে, বলবেই তো, বলতে বলতেই তারা কোনটা ভালো কোনটা মন্দ সেটা তারা শিখবে। তো
এই সুযোগটি কিন্তু কখনো ছিল না। আমি আমার প্রায় ৪৫ বছর সচিবালয়ে যাতায়াত করি, ওইভাবে অত ছাত্র সচিবালয়ের মধ্যে ঢুকে অত মিছিল স্লোগান দিচ্ছে, কথা বলতেছে, এটা কোনো দিন দেখি নাই। হয়তো বা হয়েছে, আমি তো দেখা মানেই হওয়ার না হওয়া নয়, তবে আমার দেখা কোনো দিন আমি দেখি নাই। দেখলাম একদম মানুষ মন খুলে কথা বলতেছে। তো এখানে ওই বাসার সাহেব আছেন, উনি তো শিক্ষা লাইনের একদম অত্যন্ত এক্সপার্ট, আন্তর্জাতিক মানের শিক্ষাও দেন। তো শুধু হচ্ছে যে এই ছেলেফেলে যদি শিক্ষাতে আবার মনোনিবেশ না করে, এই দাবি দাবা এগুলোর মধ্যেই থাকে, তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের এই নবীনদের যে গ্রোথ, নবীনদের যে ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ দিয়ে জাতি গঠন হবে, সেই ভবিষ্যৎ যে কি হয়, এই একটু শঙ্কা আছে, শঙ্কা। নচেত অধিকার সব জায়গায় মানুষ তার মন খুলে কথা বলতে, ভয় কেটে গেছে, ভয় কেটে স্বাধীনভাবে মুক্তভাবে শ্বাস নিতে পারছে, এরকম একটা আবহাওয়া আর তৈরি হচ্ছে। বর্তমান সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকার, ওই প্রসঙ্গে একটু আসি, তার আগে মিস্টার বাশারের কাছ থেকে শুনে আসি তার প্রতিক্রিয়া, মানে আপনি কিভাবে দেখেন। এবং ধন্যবাদ আপনাকে। যেমন সোফার আই আন্ডারস্ট্যান্ড, বা আমি যতদূর জানি যে আপনি বিগত দিনগুলোতে সাফারও করেছেন অনেক, এমনকি শুধু শিক্ষা নিয়ে কাজ করতে গিয়েও যে বাংলাদেশে সাফার করতে হয়, সেটাও আমরা বহু মানুষকে দেখেছি। 2006 সালে যখন আমরা 20 সালের মধ্যে ভিশন 2020 ঘোষণা করেছিলাম, নিরক্ষরমুক্ত বাংলাদেশ, আর যেদিন থেকে এই কালো পোশাক পরিধান করতে শুরু করেছিলাম, তখন থেকে আমরা যতটাই না কাজ করার চেষ্টা করেছি, তার চেয়ে অনেক বেশি স্পিডে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এবং আপা যে কথাগুলো বললেন যে কথা বলার স্বাধীনতা ছিল না, এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যতবারই কথা বলেছি ততবারই হয়তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, কেউ হয়তো রিকোয়েস্ট করেছে, কেউ সতর্ক করেছে এভাবে কথা বলেন না। কিন্তু আমরা বলেছি যে কাউকে না কাউকে তো কথা বলতেই হবে, এবং এই যে বাকরুদ্ধ করে দেওয়ার যে একটি অপসংস্কৃতি, এটাই কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এবং একটা সময় এসে হয়তো দেখা গিয়েছিল যে একজনই সব করেছে, কিন্তু দেশটা তো আসলে সবার, সবার যে দেশ সেটা কিন্তু প্রমাণ হয়েছে। এবং 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্র জনতা সেটা করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং এই ছাত্রদের বিভিন্ন সময়ে অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে পড়াশোনায় বিগত সময়গুলোতে যেভাবে সিলেবাস কারিকুলামের পরিবর্তনগুলো এসেছিল, সেটা কোনোভাবেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছেলে মেয়েদের ভালো হবে, শিক্ষার উন্নয়ন হবে, মানবিক মানুষ তৈরি হবে, কারিগরি দক্ষতা নিয়ে ছেলেমেয়েরা দেশে বিদেশে সার্ভ করতে পারবে, এই বিষয়গুলো একেবারেই গৌণ ছিল। মুখ্য বিষয় ছিল কিভাবে তাদের পকেট ভর্তি করতে পারে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে যে একবার হয়তো প্রশ্ন করেছিলেন আপনি যে মন্ত্রণালয়ে মাউসিতে অথবা যারা ব্যানভেজে কিংবা এনসিডিপিতে যারা আছে তারা কি বুঝে না। আমি বলেছিলাম তারা যে বুঝে না সেটাও বুঝে না, এমনইটি অবস্থায় ছিল। তো আমরা আশা করছি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এবং ওনাদের মূল এজেন্ডা যদিও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু তারপর আমরা মনে করি যে বিগত সময়গুলোতে বাংলাদেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি কিংবা আমাদের স্বাস্থ্য খাত, সব ক্ষেত্রে যে একটি প্রবলেম বা অরাজকতা তৈরি হয়েছে, সেগুলোকে সুন্দর একটা প্ল্যাটফর্মে এনে একটি সুন্দর পরিবেশ বজায় যখন হবে, তখন সুন্দর করে একটা ইলেকশন দিয়ে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে তাদের কাছে যখন ক্ষমতা হস্তান্তর হবে, তখন এই যে ছেলেমেয়েরা যে স্বপ্ন নিয়ে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন করেছে, সেটার সঠিক বাস্তবায়ন হবে। এবং আমরা মনে করি যে তাদেরকে যদি একটা সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাদের শিক্ষার বিষয়টা যদি কি নিশ্চিত করা যায়, এবং বাংলাদেশে এখন যে শিক্ষার যে হযবরল একটি পরিস্থিতি আছে সকল ক্ষেত্রে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি লক্ষ্য করেছেন যে একচাটি এখন যে বেসিগুলো পদত্যাগ করছেন, তার কারণটা কি? কারণ তারা পলিটিক্যালভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখন যদি নিরপেক্ষ যারা সত্যিকার অর্থে
শিক্ষাবিদ তারা যদি ওই জায়গাটায় আসে তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি খুব ভালো চলবে, শিক্ষার মানটা বজায় থাকবে। আমরা কারিগরি শিক্ষা নিয়ে অনেক কথা শুনেছি, অনেক পরিবর্তন এসেছে বলেছি, সেটা সবই ছিল কাগজে পত্রে। কারণ আপার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, আমি যদি বল না করি, আমি যখন আপার প্রতিষ্ঠানগুলো সর্বশেষ ভিজিট করেছি করোনার আগে, তখনও ছিল 35টা, এখন বোধহয় 43টা প্রতিষ্ঠান আছে। এবং ওনার সব লেভেলের, বিশেষ করে কারিগরি বিশ্ববিদ্যালয়, কারিগরি, মেডিকেল কলেজ সবই আছে, সমস্ত কিছু আছে। এবং উনি দীর্ঘ সময় ওনার এই অভিজ্ঞতা থেকে এই কাজগুলো করেছেন। তো কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের এই ছাত্র সমাজকে, যুব সমাজকে কর্মদক্ষ করে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে এই ছেলে মেয়েদের দ্বারাই আমাদের দেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে। এবং আমরা আশা করি বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তো আমরা আগের যে কারিকুলামটা ছিল, বর্তমান যে কারিকুলাম সেটা যে অবস্থায় আছে, এটা হয়তো এই অবস্থায় রান করাটা একটু কঠিন হবে। আবার যদি আমরা পূর্বের কারিকুলামে ফিরে যাই, সেক্ষেত্রেও একটা জটিলতা আসবে। সেটি হচ্ছে যে আমাদের পূর্বের কারিকুলাম বর্তমান কারিকুলামের মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছে, সেটা অনেকটা ক্ষতিকর হয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য, শিক্ষকদের জন্য। অন্যদিকে এই পুরানো এবং নতুন দুটা কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না আমাদের ছেলে মেয়েদের কল্যাণের জন্য। কিন্তু তাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে চাই, তাহলে এই মুহূর্তে উন্নত বিশ্বে যে কারিকুলামগুলো প্রচলিত আছে, যে সকল সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে তারা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে, সেই জায়গাটাই আমাদেরকে হয়তো ভূমিকা নিতে হবে। এবং এই ভূমিকা যদি আমরা নিতে চাই, আমার বিশ্বাস যে বর্তমানে, কারণ শিক্ষা তো এটা কন্টিনিউ প্রসেস, কন্টিনিউ থাকতে হবে। এবং এই মুহূর্তে আমাদের প্রায় 5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমাদের জনসংখ্যার অন্তত 4 ভাগের 1 ভাগই কিন্তু শিক্ষার্থী। এবং শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের বরাদ্দ আছে। আমার মনে হয় যে যেই বরাদ্দগুলো কোনো কাজে আসে না, শুধু নাম কাউস্তে তাদের পকেট বাড়ি করার জন্য ছিল, সেগুলোকে কাট অফ করে আমরা যদি শিক্ষার জন্য সঠিক বরাদ্দ দিয়ে, থোক বরাদ্দ দিয়ে হলো সেটাকে পরিবর্তনে নিয়ে আসতে পারি, তাহলে অসুবিধার কোনো কারণ হবে না বলে আমরা মনে করছি। জি, আমি আরও বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। এবং প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, আমি জানি উনি নিজেই বললেন যে আপনার শিক্ষা নিয়েও প্রচুর কাজ, শিক্ষা স্বাস্থ্য এমন কোনো খাত নেই যেখানে আপনার পেনিট্রেশন নেই। তো আমি জাস্ট তার আগে একটু শুনতে চাইবো যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন, আপনি কি মনে করছেন, তাদের কাছে প্রত্যাশা কি, কি দেখেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যেই ফিল্ডের, মানে এনজিও সেক্টরের একজন পুরোধা মানুষই কিন্তু সরকার লিড করছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং সরকারে যারা আছেন তাদের বেশ কয়েকজনই এনজিও সেক্টর থেকে। সো একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। বাস্তবিক পক্ষেই আপনার হলো বর্তমান যুগের জন্য যেরকম সরকার দরকার, আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার এরকম সরকারই আসছেন। আর এনজিও সেক্টর, ধরেন স্বাধীনতা উত্তর তো এনজিওগুলোর সৃষ্টি, তো আজ পর্যন্ত এনজিও সেক্টর টিকে আছে এবং মোটামুটি সুনামের সঙ্গে আছে। তার পেছনে যে ব্যক্তিদের অবদান, তারাই আজকে সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে। যেমন প্রফেসর ইউনূস স্যার, যিনি চিফ উপদেষ্টা, উনি আমাদের টিএমএসএসে আমরা কিন্তু চাল দিয়ে লেনদেন করতেন, মুষ্টির চাল। তাকে এই চাল ঋণ দিত, দিয়ে ঘূর্ণীয়মান হতো, এখান থেকে টাকাতে কনভার্ট হলো এবং আমরা ক্ষুদ্র ঋণ কিছুই বুঝতাম না। প্রফেসর ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংকের পরপর 2 জন কর্মকর্তাকে লিয়েনে দিয়ে আমাদেরকে এই ক্ষুদ্র ঋণের কলাকৌশলীগুলো শিখালেন। তো এভাবে অনেকেই, যাকে জিজ্ঞেস করবেন এনজিও সেক্টরে, সবাই বলবে যে তার অবদান। ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। উনি আমাদেরই শুধু না, সকল এনজিওদের অফিসে গিয়ে দেখেছেন। তো মোরাললেস সবাই যারা এখন সরকারে আছেন, তারা ইনফরমাল সেক্টর তথা এনজিও তথা প্রাইভেট সেক্টর, এখানে তাদের একটা ইন্টারেস্ট আছে এবং তারা এই সেক্টরের গার্ডিয়ান। সুতরাং আমরা ভালো বোধ করছি। সেই সঙ্গে আরও ভালো বোধ করছি এই কারণে যে আমাদের
যদিও অনেকে আমার সাথে দ্বিমত করে, সেটা হলো ছাত্ররা উচ্ছৃঙ্খলতা করবে, বয়স একটা ব্যাপার, বয়স লাগে, তো এই বয়সে তারা মানে কাঁচা ইট হয়ে পোড়াই হয় নাই তো ঝামা হয়ে গেল, এরকম বলতেছে। ঝামা মানে কড়া ইট হয়ে গেল। তো সুতরাং এইটা একটু কন্ট্রোল হওয়া দরকার। তো আমি তাদেরকে বলি, প্রায় 3 দিন, 3.5 দিন, কোথাও কোথাও 4 দিন পর্যন্ত পুলিশ কেউ ছিল না এই ধরনের একটা বিক্ষোভের পর। তো এগুলো ট্রাফিকের দায়িত্ব পালন করলো, নিট অ্যান্ড ক্লিনের দায়িত্ব পালন করলো, পাহারা দেওয়ার দায়িত্ব পালন করলো, এটা তো আমাদের ছাত্ররাই করলো। এরা তো অনেক খারাপই করতে পারতো। আর খারাপই যেটুকু হয়েছে আমরা দুঃখ পাই, এটুকু কিন্তু আমাদের এখানে বেকার, টোকাই, আপনার হলো কিশোর গ্যাং, বহু আপনার রিক্সাওয়ালা, যেমন আমি আমাদের কাজীপাড়া, আমার হেড অফিস, ওখানে পাশে যে আমাদের মেট্রো রেল নষ্ট করেছে, ওখানে যত লোককে জিজ্ঞেস করলাম বললো যে এরা মোটরের শ্রমিকেরা এগুলো করেছে। ছাত্রও করেনি, টোকাইরাও করেনি, এটা মোটরের শ্রমিকেরা করেছে, বা ওই তালে যায় হয়তো কেউ ওরা ভাঙতেছে আমিও ভাঙি, এইরকম হইতে পারে। কিন্তু মূল উদ্যোক্তা হলো এই যে লক্কর ঝক্কর গাড়িগুলোর যে শ্রমিক, এরা চায় না যে মেট্রো রেল এভাবে চলুক। তো এরকম আমার যে কয়জনকে জিজ্ঞেস করেছি, মোরালের সবাই তাই বলেছে। আমি তো র্যান্ডম জিজ্ঞেস করেছি, করে নয় যে কে কি বলবে। তো আপনার তেমনি বিভিন্ন জায়গায় যে ক্ষতি খারাপই হয়েছে, মানুষ যারা অনেক বেশি যন্ত্রণায় ছিল, কষ্ট পেয়েছে, প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে, সেখান থেকে জন্ম নিয়েছে। তার সঙ্গে মব হয়েছে, মবে এইটা বেগবান হয়েছে। এরপরেও অনেক আমাদের দেশের শান্তি শৃঙ্খলা পুলিশবিহীন অবস্থায় এত বেশি নষ্ট হয়নি যা হওয়ার কথা ছিল। অনেক উন্নত দেশ, অনেক সভ্য দেশেও আপনার কারেন্ট না থাকলে, পুলিশ না থাকলে আপনার অনেক অঘটন ঘটে যায়। আমাদের এখানে তো ঘটে নাই কোনো ধর্ষণের ঘটনা, বেবিচারির ঘটনা, যুব ছেলে ফেলে, এগুলো তো একটাও আমরা শুনি নাই। তো কাজেই এরা খুবই আশা করা যায় যে এদের দিয়ে খুব ভালো হবে। তো সেই সঙ্গে একটা বিশেষ করে আমি কিন্তু ওই যে আমাদের TMSS ভেরিফাইড ফেসবুক আছে, এখানে আমি মাঝে মাঝে আমার অভিজ্ঞতার কথাগুলো লিখি। তো সেখানেও লিখেছি যে এই ভলান্টারিজমটাকে আপনার বেগবান করার জন্য, এইটাকে ম্যাটারালাইজ করার জন্য যদি বাংলাদেশ ভলান্টিয়ার ফাউন্ডেশন নামক একটা ফাউন্ডেশন করে, ধরলাম গোটা বাংলাদেশে এই জাতীয় ছাত্র এরকমের উদ্দীপ্ত 10 লক্ষ ছাত্র, এই 10 লক্ষ ছাত্রকে পার মান্থ যদি ভলান্টিয়ার ভাতা সরকার থেকে 3,000 করে মাসে দেওয়া হয়, তো আপনার 30,000 কোটি টাকা লাগবে। 30,000 কোটি টাকা 64টা জেলায় প্রায় গড় 15,000 মানুষকে 15,000 ছাত্রকে ভলান্টারিজমের বিনিময়ে একটা পয়সা দেওয়া যাবে অফ টাইমে। যেমন বিদেশে তারা লেখাপড়াও করে আবার জব করে, তেমনি এই ভলান্টারিজম কাজ করলো এগুলো, তাতে করে আপনার আমার মনে হয় যে কাজের মধ্যে একটা মিশ্র ডেভেলপমেন্ট আসবে। ফলে স্টুডেন্টদের এই যে এখন রাস্তা পথে হইচই করতেছে, আজকে যে জিজ্ঞেস করলাম যারা ম্যাথসের, আমাদেরও ম্যাথসের ক্লাস অর্জন করেছে, তারা বলতেছে আমাদেরকে কেন ডাক্তার বলা যাবে না, 4 বছর লেখাপড়া করছি, ইন্টারমিডিয়েট পাস করে তারা MBBS-এ পড়ে, তারা 5 বছর, আমরা 4 বছর, 1 বছর মাত্র কম, তো তাতে আমরা ডাক্তার বলতে পারবো না কেন আমাদেরকে, এই বলে তারা হইচই করতেছে। ডিপ্লোমারা বলতেছে যে যেখান থেকে পাচ্ছে নেমে যাচ্ছে, ডিপ্লোমারা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, তারা বলতেছে যে আমাদেরকে কেন BSc ইঞ্জিনিয়ার পড়ার সুযোগ দেওয়া হবে না।
এইভাবে সবাই হইচই করতেছে, আর হইচই করার সুযোগও দেওয়া হচ্ছে যে মানুষ কথা বলুক। কারণ প্রফেসর ইউনূস স্যারের তো কথাই হলো যে কথা বলুক, সবাই কথা বলুক, যার মনে যা আছে তা বলুক, এখান থেকেই ভালো কিছু উঠে আসবে। তো এই বিষয়গুলো একটু ম্যাটারালাইজ করা দরকার। তবে আমাদের সমন্বয়কারী, স্টুডেন্ট সমন্বয়কারী যারা, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়কারী ছিলেন, তারা বলতেছেন যে এই যে পরীক্ষা, যে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করা হলো, বলছে এর সঙ্গে আমরা একমত নই। তো এই ছাত্রদের মধ্যেই যদি মতভেদের জন্ম নেয়, নিয়ে তাদের মধ্যে অনেক বিভেদ হয়, তো এগুলো শুনে সময় সময় শঙ্কা হয় যে কী বিশৃঙ্খলা আসতে পারে। তো সেই জন্য এগুলোকে সতর্কতার সাথে দেখতে হবে। আর আপনি যে প্রশ্ন করলেন আমাকে যে এই সরকারকে কেমন ফিল করছেন, এই সরকারকে সবাই ভালো ফিল করছে। তবে ভালো ফিল দীর্ঘদিনে এই ভালোটা কন্টিনিউ করতে না পারলে, বিশেষ করে দ্রব্যমূল্যটা যদি ঠিক রাখা না যায়, মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তো অসুবিধা হতেও পারে। কারণ এর আগে 111-এর সরকারও কিন্তু জনপ্রিয়তা ছিল অনেক। রিক্সাওয়ালারা আনন্দে যায়, আপনার টি স্টলে যায়, বলতেছিল যে এই তাড়াতাড়ি করে একটা ফখরুদ্দিন চা দেন তো। ফখরুদ্দিন চা মানে কড়া চা, আনন্দ করে মনের ফুর্তিতে বলতেছিল যে ফখরুদ্দিন খুব কড়া, এই কড়া হওয়াতে আমাদের ভালো হবে, কড়াই চাই, তো কড়া চা, ফখরুদ্দিন চা দেন। তো এত পপুলার ছিল গ্রামগঞ্জে বিশেষ করে। তো সেই সরকার আনপপুলার কিন্তু হলো। তো তেমনি এই সরকারের পপুলারিটি যথেষ্ট আছে। এখন রাজনৈতিক দলগুলোও তারাও রাজি আছেন, সময় দিতে চাচ্ছেন। সংস্কারের কাজগুলো এই সরকারের কাছ থেকে করে নিলে ভালো হবে, এটা জনগণও মনে করে। সেই জন্য সময় দিতে হবে। কিন্তু সময় নিতে গিয়ে আম জনতা, ছাত্র জনতা, এদের যদি আবার অসহনীয় কিছু জন্ম নেয়, তখন কিন্তু চিন্তার কারণ। যে মিস্টার বাশার, আপনি শুনছিলেন এবং আপনি যদি এখানে কিছু যোগ করবার থাকে আপনি করতে পারেন। কিন্তু শিক্ষার প্রসঙ্গে যেটা আপনি বলছিলেন, কারিকুলাম নিয়ে বলছেন, এর বাইরেও কিছু কিছু সিদ্ধান্ত সরকার দিক থেকে অন্তত আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের পজিশন। এবং প্রফেসর হোসনে আরা বেগম প্রসঙ্গটা তুলেছেন, আমিও তুলতে চাইছিলাম যে এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক যে সিদ্ধান্ত হলো, সেটা সম্পর্কে আপনার অভিমতটা কি সেটা? দেখুন, এইচএসসি পরীক্ষা চলমান অবস্থায় আন্দোলন শুরু হয়েছিল এবং আন্দোলনের ফলে পরীক্ষা পিছিয়ে গেল এবং স্বাভাবিক একটি পরিবেশ ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে আছে। যেহেতু সেপ্টেম্বর সেশনটা শিক্ষার্থীদের জন্য ধরাটা খুব কঠিন হচ্ছে, যারা ইন্টারন্যাশনালি স্টাডি করতে চায়, তো তাদের জন্য হয়তো জানুয়ারি সেশনটা পারফেক্ট হবে। কিন্তু পরীক্ষা যদি বাতিল হয় এবং এটা যদি অটো পাস হয়, তাহলে তারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন যাবে, তখন এই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটকে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে এবং এক্ষেত্রে তাদেরকে আবার 1 ইয়ারের একটি ফাউন্ডেশন প্রোগ্রাম করতে হবে। এটি কিন্তু একটি জটিলতা তৈরি হবে। অন্যদিকে করোনার সময় যখন অটো পাস ছিল, কিংবা 70-এর নির্বাচনের পরে যখন স্বাধীনতার সময় যখন অটো পাস ছিল, সেগুলো নিয়ে কিন্তু বিতর্ক ছিল। তা আমার বিশ্বাস যে যদি এই অটো পাস সিস্টেমটাকে না করে একটু সিস্টেমের মধ্যে এনে যদি তাদেরকে দেওয়া যেত সার্টিফিকেট, তাহলে তাদের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। আর যদি ধরেন সবগুলো যৌক্তিক দাবি পর্যায়ক্রমে আসে, তাহলে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা হয়তো সুন্দর করে করতে পারবেন। কারণ উনি বয়সে প্রবীণ, 84 বছর বয়স ওনার। উনি যদি আরও 10-20 বছর কম বয়স হতো, তাহলে ওনার পক্ষে হয়তো আরও বেশি স্পিডে কাজ করতে পারতেন। তরুণ মনে করেন, উনি বলেন যে উনি বয়স্ক তরুণ। ডেফিনেটলি উনি তরুণ। এবং উনি নোবেল প্রাইজ পাওয়ার পর সৌভাগ্যবশত একদিন দুবাই থেকে ঢাকা পথে যখন আসছিলাম, তখন আমরা পাশাপাশি বসার সুযোগ হয়েছিল ফ্লাইটে, এবং দীর্ঘ 5 ঘন্টা ওনার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো সেই দিন থেকেই আমি ওনাকে মন থেকে, মনে প্রাণে আসলে রেসপেক্ট করি এবং ওনার যে দূরদর্শী চিন্তা, সারা পৃথিবীব্যাপী
ওনার যে গ্রহণযোগ্যতা সব কিছু মিলিয়ে তখনই ওনার একটা ভবিষ্যৎবাণী ছিল, এবং আমরাও সেদিন থেকে একদম দৃঢ়ভাবে আশা করছি কোনো না কোনো দিন হয়তো উনি বাংলাদেশ সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন এবং ওনার মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আসবে। আর একটি চমৎকার দিক হচ্ছে প্রবীণের সাথে নবীনের যে একটা সমন্বয় তৈরি হয়েছে বর্তমান সময়ে, এটি পজিটিভলি আমরা দেখছি এবং এর মাধ্যমে হয়তো বাংলাদেশের ভালো কিছু আমরা আশা করতেই পারি। তবে এই মুহূর্তে যদি অনেকগুলো প্রেশার একসাথে আসে তাহলে কিন্তু মূল টার্গেটে যাওয়াটা একটু কঠিন হবে। তো সেই জন্য সবাই যদি একটু ধৈর্যশীল হয় এবং সবাই যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে দেশের এই পরিবর্তনগুলো আনার মধ্য দিয়ে হয়তো 1 বছর, 1.5 বছর বা সর্বোচ্চ 2 বছরের মধ্যে একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হতে পারে এবং উনি হয়তো সারা জীবনের জন্য বাঙালির কাছে, এই নতুন প্রজন্মের কাছে একদম স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। বাট একটা আলোচনা হচ্ছে যে নানা রকমের সংস্কার, আপনি যথার্থই বলেছেন যে প্রচুর চাপ থাকলে আসলে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার। আপনি কি মনে করেন মানে কোন জায়গাগুলোতে আসলে এই সরকারের হাত দেওয়া উচিত দেখুন, একজন নাগরিক হিসেবে, বা যদি আরো স্পেসিফিকও বুঝতে চাই যে শিক্ষার সঙ্গে যেহেতু আপনি শিক্ষার একটি বড়, আপনি মনে করেন কোন কোন জায়গায়? সব তো ওনারা একদিনে 2 দিনে 1 বছরে 1.5 বছরে চেঞ্জ পাল্টে করতে ফেলতে পারবেন না। কোন কোন তবে জায়গায় আপনি বিশেষ মনে করে করেন যে আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজসেবা সবগুলো বিষয় নিয়ে কাজ করেন, তো শিক্ষার ক্ষেত্রে যেটা হতে পারে, যেমন ধরেন এখন ছেলেমেয়েরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে আছে। বিভিন্ন সময়ে কারিকুলাম পরিবর্তনের কারণে, পরীক্ষার পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল এবং গত জানুয়ারি থেকে যে নতুন কারিকুলাম চালু হয়েছে সেটা আরও বেশি ক্ষতির কারণ তৈরি করে দিয়েছিল। তো এখন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরাতে হবে, পড়ার টেবিলে তাদেরকে বসাতে হবে এবং শেখার জন্য তাদেরকে ব্যবস্থা তৈরি করে দিতে হবে। তো আমরা মনে করি বর্তমান যুগ যেহেতু অনলাইনের সময়, এটি অনলাইনের যুগ, আমরা যদি মাত্র 10 থেকে 12,000 কোটি টাকা বছরে সাবসিডি দেই, তাহলে সমস্ত ছেলে মেয়েদের জন্য অনলাইনটা অর্থাৎ নেট ফ্রি করে দেওয়া যেতে পারে। এতে করে অনেকগুলো সুবিধা হবে। শিক্ষার্থীরা তারা অনলাইনে এডুকেশনটাকে স্মুথলি রান করতে পারবে। দ্বিতীয় হচ্ছে অনলাইনের উপরে বেস করে যারা দেশে বিদেশে বিভিন্ন বিজনেস করছে, ই কমার্স করছে, তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হবে। সরকার শুধু এই একটা জায়গায় একটা ভর্তুকি আসলো। দ্বিতীয়ত হচ্ছে যেটা বিভিন্ন সময় আপনারা তো দেখেছেন যে তেল, গ্যাস, বিদ্যুৎ এই সেক্টরগুলোতে বারবার রেট বাড়ানো হচ্ছে, আর এইটা বাড়ানোর ফলে বাকি সবগুলো জায়গাতে রেট বেড়ে যাচ্ছে অটোমেটিক। ঠিক আছে, তো যার কারণে মুষ্টিমেয় 3-4টা জায়গায় হয়তো একটু বাজেট বেশি লাগবে, একটু হয়তো ভর্তুকি দরকার হবে, আর এটা যদি করা হয় তাহলে বাকি সব কিছু খুব স্মুথলি রান করবে। অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন, এই যে রাজপথে সারা বাংলাদেশে যে ছাত্ররা নেমেছিল, এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। এখন এই শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে কাজের সুবিধা কতটুকু আছে, কত কোটি ছেলে মেয়ে এখন আছে, আর কত লক্ষ বা কত হাজার জব ক্রিয়েট হয়েছে। তো তাহলে বাকিদেরকে তো কোথাও না কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখন এই যে শিক্ষাগুলো, সেটা নর্মাল প্রসেসে যদি আমরা যেতে চাই তাহলে বহুদিন সময় লেগে যাবে। সো তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা দরকার যে বাংলাদেশে যতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যেন ছেলে মেয়েদেরকে পড়াতে পারে সেই সুবিধাটাকে তৈরি করে দেওয়া, এবং সেখানে শিক্ষকদের যে প্রশিক্ষণের বিষয়গুলো সেগুলোকে নিশ্চিত করা। এডেক্সেল, পেয়ারসন কিংবা কেমব্রিজ অথবা টিফিনিয়ান সার্কেলসের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে যারা বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড কারিকুলাম রান করে বিশ্বের 100-200 দেশে তারা তাদের কারিকুলামকে পরিচালনা করছে, এইসব বিষয়গুলোকে এখানে নিয়ে এসে আমরা যদি ডেভেলপ করতে পারি, আমাদের ছেলেমেয়েদেরকে যদি শিক্ষা দিয়ে, তাহলে তারা সারা পৃথিবীতে কাজ করে আমাদের জন্য কিন্তু রেমিটেন্স আনতে পারবে, তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সো এই কাজগুলো খুব দ্রুততম সময়ে আমরা যদি হাতে নিতে পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে। অন্যদিকে যে মেধার ভিত্তিতে যখন তারা সরকারি চাকরির জন্য যে আন্দোলনটা দিয়ে আসলে এত কিছু পরিবর্তন আসলো, এটা যদি নিশ্চিত থাকে তাহলে আমাদের বেসিক বিষয়গুলো নিশ্চিত হবে। কারণ সরকারে যদি যোগ্য ব্যক্তিরা না থাকে তাহলে একটা দেশ সঠিকভাবে চলতে পারে না। সো এই জায়গাটাও হয়তো একটা পরিবর্তন আসবে। তো আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত,
হ্যাঁ, এই জায়গাটা আরও বেশি বিপর্যয়ের মধ্যে আছে। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যে প্রত্যাশা করছে নতুন বাংলাদেশের, এই নতুন বাংলাদেশের সবচেয়ে ক্ষতির কারণগুলো কোথায় কোথায় হচ্ছে যদি আমরা লক্ষ্য করি। শিক্ষার জন্য, উন্নত শিক্ষার জন্য তারা বিদেশে যাচ্ছে, সেখানে অনেক টাকা যাচ্ছে বাংলাদেশ থেকে। কিন্তু আমরা যদি শিক্ষাটাকে ডেভেলপ করি তাহলে বিদেশ থেকে এরকম ছাত্র আসবে, টাকা আসবে। আমাদের যে পরিমাণ রেমিটেন্স আসে তার একটা উল্লেখযোগ্য অংশ আবার রিটার্ন যাচ্ছে যারা বিদেশি কর্মকর্তা কর্মচারীরা যারা বাংলাদেশে জব করছে, এবং এই সংখ্যাটি কিন্তু অনেক। এবং যত টাকা রেমিটেন্স 80 লক্ষ বা 1 কোটি মানুষ আমাদের জন্য পাঠায়, তার প্রায় সিংহভাগ রেমিটেন্স চলে যায় এই ফরেনারদের বেতন ভাতা বা অন্যান্য সুবিধা করার জন্য। আর এটি দিক হচ্ছে আমাদের দেশের হসপিটালগুলো আপ টু দ্য মার্ক না থাকার কারণে আমাদের সবাই যাদের একটু সামর্থ্য আছে তারাই বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। সো 1 বছরে বিদেশে চিকিৎসার জন্য যে পরিমাণ রেমিটেন্স চলে যায় বাংলাদেশ থেকে, সেটা যদি ইনভেস্ট করা হয় বাংলাদেশে, তাহলে সমিতা বেইস কিংবা ব্যাংকক জেনারেল হসপিটাল, মাউন্ট এলিজাবেথ অথবা এরকম বিখ্যাত হসপিটালগুলোর মতো 10-20টা হসপিটাল কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে একথা হচ্ছে রেমিটেন্স যাবে না, অন্যদিকে বিদেশি লোকেরা বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করবে, আমাদের এখানে রেমিটেন্স আরও বেশি আসবে। তো শিক্ষা, চিকিৎসা এই দুইটা ক্ষেত্রে যদি আমরা দ্রুত সময়ের মধ্যে গুরুত্ব দেওয়া যায় তাহলে এই জিনিসটা সুবিধা হবে। অন্যদিকে বিদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো যেরকম বাংলাদেশে ক্যাম্পাস করতে চায়, তেমনি বিদেশি হসপিটালগুলো বাংলাদেশে তাদের ব্রাঞ্চ করতে চায়। তো সুতরাং এই সুযোগটা যদি তত্ত্বাবধায়ক সরকার একটু উন্মুক্ত করে দেন, তাহলে দেখা যাবে এই দুটি খাতে অনেক বেশি রেমিটেন্স আসবে। পাশাপাশি যখন ছাত্র আসবে বিদেশ থেকে, যখন পেশেন্ট বিদেশ থেকে আসবে, তখন তারা শুধু চিকিৎসা করবে না, তারা শুধু পড়াশোনা করবে না, তাদের মাধ্যমে আমাদের ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করা যাবে। আর ট্যুরিজম যখন ডেভেলপ হবে তখন এর সাথে হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার অনেক কিছু রিলেটেড হবে, এয়ারলাইন্স রিলেটেড হবে, ট্রাভেল এজেন্সিগুলো আরও জমজমাট হবে। আমাদের কুটির শিল্প থেকে শুরু করে অন্যান্য যে ছোটো ছোটো শিল্প ইয়েগুলো আছে সেগুলো আরও ডেভেলপ হবে। তো সুতরাং এই চক্রে পড়ে দেখা যাবে যে বাংলাদেশের যে পরিমাণ রেমিটেন্স এখন বিদেশ থেকে আমাদের শ্রমিক ভাইরা পাঠাচ্ছেন, কিংবা যে পরিমাণ রেমিটেন্স আমাদের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে আসছে, তার চেয়ে শতগুণ বেশি এই সেক্টরগুলোতে আসবে। আর এতে করে আমাদের দেশের ছেলেমেয়েরা এদেশেই কর্মসংস্থানের সুযোগ পাবে, যার ফলে আমাদের দেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। এবং এই কাজগুলো যদি করা যায় আমাদের এই প্রবীণদের সাথে আমাদের এই নবীনদেরকে যুক্ত করে, তাহলে দেশ এগিয়ে যাবে। প্রফেসর হোসনারা বেগম, আপনি যেটা বললেন যে কোনটা সরকারের গ্রহণ করা দরকার, উনি কিন্তু সুন্দর করে ওনার জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষায় উনি আন্তর্জাতিক মানের একজন গবেষক, উনি তুলে ধরলেন। সম্পূর্ণরূপে ওনার কথায় আমি একমত। সেই সঙ্গে এই ছাত্রদের অভিভাবকই কিন্তু জনতা, বাজারের টাকাটা তাদের জোগাড় করতে হয়। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ আপনার মানি ইনফ্লেশন যেটা, এইটা মুদ্রাস্ফীতিটা, এটা কমানোর ব্যবস্থা সরকারের করতে হবে। এটা কোনো ক্রমেই বাড়তি হতে দেওয়া যাবে না। আর এইটা করার জন্য, কারণ আহসান এইচ মনসুর স্যারের কাছে আমি কয়েকবার শুনেছি, ওনার গবেষণা প্রতিষ্ঠানে আমি গেছি। উনি একটা কথা বলতেন যে ইন্টারেস্ট বাড়িয়ে দিলে মুদ্রাস্ফীতি কমবে। তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে মুদ্রাস্ফীতি কমতে পারে, সেটা যতটা কমবে অন্য অন্য পার্শ্ব প্রতিক্রিয়া নেগেটিভ হবে। তো সে কারণে আপনার দুর্নীতি, এই দুর্নীতির টাকা দিয়ে মুদ্রাস্ফীতি হয়। সুতরাং দুর্নীতিকে ধরতে হবে দুর্বার গতিতে, যা এই সরকারের কাছে অনেকের আশা যে দুর্নীতিকে বন্ধ করা হবে। দুর্নীতি বন্ধ হলে আপনার ডলার পারচেস হবে না। ডলার পারচেস হলে মানে ডলার তো আর এখানে রাখার জন্য পারচেস করে না, বিদেশে পাঠিয়ে দেয়, ফলে এখানে এটা হয়। আর শিক্ষার বিষয় বেকারত্ব, এটা সরকারের যে আপনার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে, তারা কিন্তু মোটামুটি ভালোই বিভিন্ন জায়গাতে যারা আপনার ফর্মাল এডুকেশনে, লং টার্ম এডুকেশনে
দিকে যাইতে পারে না, শর্ট টার্ম শিক্ষাতে সেখানে হচ্ছে। অ্যাসেট নামক ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা বড় প্রকল্প, সেখানেও আপনার শর্ট টার্মের কোর্সগুলো হচ্ছে। আরপিএল হচ্ছে রিকগনিশন অফ প্রায়ার লার্নিং, যারা ফ্যাক্টরিতে কাজ করে, কারখানাতে কাজ করে, তাদেরকে সার্টিফিকেশন দেওয়ার ব্যবস্থা আছে, যেটা গত সরকারের আমি এটা ভালো বলতাম যে একটা ভালো কর্মসূচি। এটা না নিলে আরও খারাপ অবস্থা হতো। তো এই ভালো জিনিসগুলো রাখতে হবে। গত সরকারের সময়ে যে ভালো জিনিস একদম ছিল না কিছু, তা তো নয়। যা ভালো আছে তা থাকতে হবে, আর যা খারাপ সেইটাকে অপসারণ করতে হবে। আর বিশেষ করে ধরেন ব্যাংকিং সেক্টর শেষ, তারপরে হলো মানে ইন্স্যুরেন্স সেক্টর শেষ, করাপশনে বিভিন্ন ব্যবসা বাণিজ্যও শেষ, ব্যবসা বাণিজ্য হইতে পারছে না। তো আমাদের ক্ষুদ্র ঋণ সেক্টর কিন্তু আল্লাহর রহমত কোনো করাপশনে শেষ হয় নাই। ক্ষুদ্র ঋণ সেক্টর দুর্বল হয়েছে এখন। সে দুর্বলের কারণ হলো আপনার মানুষ ঋণের কিস্তি দিতে পারছে না, টাকা পে করতে পারছে না। করোনায় এক ধাক্কা চলে গেল, তারপরে বন্যা, বারংবার বন্যা, ইলেকশন, গত ইলেকশনেও হলো, 7 তারিখের যে ইলেকশন হলো, আবার এই যে এইখানে আমরা যদিও বলতাম আমাদের নীতিমালাতে আছে যে পলিটিক্যালি যারা বেশি ইনক্লাইন, পলিটিক্সের সঙ্গে সক্রিয় জড়িত, গরিব হলেও তাদেরকে ঋণ দেওয়ার থেকে বিরত থাকা লাগবে। কিন্তু এবারে তা হয় নাই। আর আমাদের ঋণ তো এখন আর গরিবের মধ্যে না, এখন আপনার বড় ঋণও দেই আমরা। তো ফলে বেশ ভালো ভালো ঋণ গৃহীতা তারা এখন লাপাত্তা আমাদের এনজিও মাইক্রো ক্রেডিট সেক্টরে। তো এইটা লাপাত্তা, কিন্তু আসবে তো, তাদের বাড়ি ঘর আছে, বাড়ি ঘরে আসবে, এক সময় পাওয়া যাবে, মানুষের মধ্যেই আছে। কিন্তু সেক্টর শেষ হয়ে যায় নাই। আর অর্থ সেক্টর মানে ব্যাংকিং সেক্টর এবং বিভিন্ন সেক্টর যেমন একদম অনেক খারাপ অবস্থা হয়েছে, সেটা রিকভারি করা কঠিন হবে, টাকাটা তোলা কঠিন হবে। এই যে কুইক রেন্টাল বিদ্যুৎ দিয়ে অযাচিত অর্থ খরচ, এটা তো যতই বলেন, যতই দাবি দাবা করেন, এটা কিন্তু রিকভারি করা কঠিন হবে। আর আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরে যেটা বকেয়া পড়েছে, এটা আমরা রিকভারি করতে পারবো, কারণ এরকম অভিজ্ঞতা আমাদের আছে। কারণ এই টাকাগুলো গ্রামের সমিতি করে তারাই দেয়, সুতরাং তারা আস্তে আস্তে তাদেরকেও সারভাইভ করানো হবে, টাকাটা উঠে আসবে। তো যেটা 1 নম্বর এই সরকারের যেটা করা দরকার, যে মানুষের পেটে যেন খুব বেশি ক্ষুধা না থাকে। ক্ষুধার জ্বালায় যদি পেট জ্বলে মানুষের, এই মানুষকে থামানো যাবে না। আর এদেরই সন্তান হলো ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীও তখন আপনার আরও বেশি ক্ষিপ্ত হবে। তো সেজন্য দ্রব্যমূল্যটা ঠিক রাখতে হবে। এই যে আমি আপনার বিহার মিটিং করে এলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, আমরা বসছিলাম। তা অনেক হোটেলের মালিক তারা বলল তাদের হোটেল ভেঙে চুরে, গ্লাস টাস ভেঙে চুরে যাতা হয়ে গেছে, সেটাও পলিটিক্যাল কারণে। তো তারা বলতেছে এখন আমরা উঠবো কীভাবে, মালিক তাই এখনও নাই। হোটেলের এগুলো তো অনেক কর্মচারী, তাদের তো জীবন জীবিকা নির্বাহ হয় হোটেল থেকে। মালিক আশ্রয় নিলেন কোথাও, তাদের টাকা পয়সা আছে, কিন্তু এই শ্রমিকরা তারা কিভাবে চলবে? তো এভাবে বেকারত্বর সংখ্যা, ক্ষুধার্ত মানুষের সংখ্যা যদি বেড়ে যায় তো বিপদ হবে। সেই জন্য এই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই বাবা মা অশান্ত হলে সন্তানরাও, ছাত্ররাও অশান্ত হবে। তো সেইখানে গুরুত্ব দেওয়া দরকার।
সো অনেক 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 রকমের সংস্কারের কথা বলা হচ্ছে, যে সংস্কারের দিকে মনোযোগ দেওয়া দরকার। আপনি তো নানান সেক্টরের সঙ্গে আছেন, আপনার কাছ থেকে একটু আমি বুঝতে চাইবো যে আলোচনায় যে সরকারের জন্য আপনাদের দিক থেকে পরামর্শ কি। আপনি যেহেতু বিশেষভাবে শিক্ষার সঙ্গে আছেন এবং বিভিন্ন খাতে যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা জানি যে, এবং সেই সব নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় নেতৃত্বের নিয়োগ নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। সো এই সব জায়গায় আপনি কি দেখতে চান? যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে উপাচার্যের কথা বলতে পারি আমরা, ওই যে শিক্ষা বোর্ডের কথা বলতে পারি, কারিকুলাম যারা তৈরি করেন তাদের আপনি কি মনে করেন কি ধরনের সংস্কার আসলে শিক্ষা ব্যবস্থা হতে পারে? আপনি একটু সামরিকভাবে হচ্ছে যে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, এমনকি আমরা যদি আমাদের খুব কাছের মালয়েশিয়ার দিকে আমরা দেখি, সেখানেও কিন্তু একজন মাত্র ব্যক্তি এই দেশীয় ইউনিভার্সিটির চ্যান্সেলর না। যেমন আবার ইউনিভার্সিটি যখন বিসি নিয়োগ হচ্ছে, তখন সেখানে ওনাকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া যাচ্ছে, উনি কিন্তু চ্যান্সেলর নিয়োগ দিতে পারেননি। চ্যান্সেলর একজন ব্যক্তি সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটির। অন্যদিকে যখন উনি চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর নিয়োগ দেবেন, তখন ওনাকে 3টা নাম প্রস্তাব করতে হয়েছে, এবং পলিটিক্যাল বিবেচনায় তারা হয়তো কেউ পেয়েছে, আর যদি তাদের মনোপুত কেউ না হতো তাহলে অন্য কাউকে দিয়ে দেওয়া হতো। এইভাবেই যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করা হয়, তখন সেখানে কিন্তু সঠিক ব্যক্তিরা যারা সত্যিকার অর্থে শিক্ষা নিয়ে কাজ করে তারা সেখানে আসতে পারে না। সো আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে, অথবা যেগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেগুলোকে তাদের মতো করে একটা, অবশ্যই সরকারের একটা মনিটরিং থাকবে, উচ্চশিক্ষা কমিশন থাকবে, নিয়ম নীতি থাকবে, ইউজিসি আছে, মন্ত্র আছে, সেগুলো গাইডলাইনের মধ্যেই থাকবে, কিন্তু তারা ফ্রিডম থাকবে তাদের কাজ করার। নাম্বার 2 হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, এখানে কয়েক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আছে, বেসরকারি আছে, প্রাইভেট আছে, হ্যাঁ, যেগুলোর হয়তো এমপিওভুক্ত আছে তাদের একরকম, নন এমপিওভুক্ত একরকম। এবং যখনই একটা বিষয় খুব হুটহাট সব সিদ্ধান্ত হয়, তখন কিন্তু সেখানে কিছুটা মিস্টেক থাকতে পারে, এবং এর জন্য ইন দ্য লং রানে কিন্তু অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা প্যাটার্নে হয়তো গড়ে উঠেছে, এটাকে স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস এটা সিস্টেমেটিক ওয়েতে নিতে হবে, এবং যারা এটার সাথে রিলেটেড আছে তাদের সাথে একটু আলোচনা করে ধীরে সুস্থে সেটা করাটাই বেটার। এবং এক্ষেত্রে যেটা যথার্থ আছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, উনি অত্যন্ত প্রবীণ একজন মানুষ। উনি যদি ধীরে সুস্থে সবগুলো সেক্টরের সাথে কথা বলে পর্যায়ক্রমে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, আমার বিশ্বাস যে শিক্ষাক্ষেত্রে একটা প্রপার ডিসিপ্লিন ফিরে আসবে। আর শিক্ষা যদি ডিসিপ্লিন আসে, তাহলে বাকি সবগুলো জায়গায় কিন্তু আস্তে 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 শিক্ষার করাপশনও আছে। শিক্ষার করাপশন তো বলে শেষ করা যাবে না, এবং এটা যদি তদন্ত হতে থাকে তাহলে দেখা যাবে যে পরতে পরতে সেটার করাপশন। এবং শিক্ষার করাপশনটা এমন একটি বিষয় যে শিক্ষা খাতে যেখানে ৮০-৮২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, এর বাইরে থোক বরাদ্দ দেওয়া হয়, এবং সেগুলো খুব সিলি ম্যাটার। এবং আপনাদের এই অনুষ্ঠানে আমরা বলেছি, মনে আছে কিনা আপনার, যে নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ছুটিতে গিয়েছিল টিচাররা, ডিসেম্বর মাসে তাদেরকে বাই ফোর্স ডেকে এনে 4-5 দিনের প্রশিক্ষণ দিয়ে ২৫০০ কোটি টাকাকে জায়েজ করে দিল তারা। এবং এই কথাগুলো কিন্তু এই আলোচনা হয়েছে, এবং এটার কারণে অনেক সাংবাদিক ভাইরা অথবা অনেক অভিভাবকরা খুব সতর্ক করেছে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠান চালান অথচ সরকারের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু সত্য কথাগুলো তো বলতেই হবে। আর যে কারণে ধরেন তৎকালীন শিক্ষামন্ত্রীও এখন হয়তো রিমান্ডে আছে, কারণ এই জিনিসগুলো তো জবাব দিতে হবে। বিষয়টা হচ্ছে কি, অন্য কোনো একটা জায়গা থেকে টাকা মেরে দেওয়া আর এই শিক্ষার ক্ষেত্রে যে টাকাটা মেরে দেওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। কারণ হচ্ছে যে এর জন্য সারা বাংলাদেশে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এখন হয়তো আপনি বলতে পারেন হ্যাঁ এই জেনারেশন হয়তো সবই কি ইন্টারনেট আর ফেসবুকের ভিত্তিতে? না, তারা এই ইন্টারনেট আর ফেসবুক থেকে এত কিছু শিখেছে যা কিনা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা দিতে পারি না। তো যার ফলে তাদের মধ্যে যখন একটা পরিবর্তন আপনারা শুরু করে দিয়েছেন, দেখবেন যে তারা কিন্তু সেটাকে নিয়ে এসেছে। হ্যাঁ, সো তাদের কাছে আমরা প্রত্যাশা অনেক বেশি রাখি, এবং এই প্রত্যাশা পূরণে হয়তো এই মুহূর্তে যারা অভিভাবক আছেন তাদেরকে একটু সতর্কভাবে তাদেরকে নিয়ে যেতে হবে, তারা যেন তাদের মূল টার্গেট থেকে সরে না যায় পড়াশোনার বিষয়গুলো। এবং আপনারা যেটা বলেছেন যে তাদের মধ্য থেকে একটা গ্রুপ
যারা এখন একটু শিক্ষিত আছে এবং বেকার আছে তাদেরকে ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়েও যদি তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সুন্দর হতে পারে। এবং আইটি সেক্টরে এখন সারা পৃথিবীতে অনেক সুযোগ আছে। আমাদের বারবার এই ইন্টারনেট বন্ধ স্লো করে দেওয়ার ফলে অনেক কন্টাক্ট আমরা হারিয়েছি, তো সেই কাজগুলো আবার একটু ভালো করে করা যেতে পারে। বিভিন্ন সময় সিন্ডিকেটের কারণে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট আমাদের বন্ধ ছিল, ঠিক আছে, যেখানে অনেক সুযোগ ছিল দুবাইয়ে, মালয়েশিয়াতে বা মিডল ইস্টের অন্যান্য জায়গাগুলোতে। তো সেই সুযোগগুলোকে করে দিতে পারবে এবং তাদের মধ্যে যারা একটু দক্ষ আছে তারা উন্নত বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু তারা সেই প্রসেসগুলো করতে পারে। তো সেই সুযোগগুলো যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে খুব চমৎকার হবে। তবে এগুলোর জন্য যে সরকারকে রাজস্ব থেকে, মানে আমাদের সরকারি ফান্ড থেকে অনেক বেশি অর্থ বরাদ্দ দিতে হবে এমনটা না। যেই জায়গাগুলোতে বেশি বেশি দুর্নীতি হয়েছে সেই জায়গাগুলো শুধু দুর্নীতিটা যদি বন্ধ হয় তাহলে দেখা যাবে যে এখানে যে অর্থ আছে সেটা দিয়ে চলবে। অন্যদিকে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন বিদেশে, তারা বাংলাদেশে অনেক সময় টাকা পাঠাতে ভয় পাচ্ছেন, কারণ হচ্ছে এই টাকাগুলো মিসইউজ হচ্ছে। তো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আশ্বস্ত করবে এই টাকা মিসইউজ হচ্ছে না, সঠিক কাজে লাগছে, তখন কিন্তু তারা পাঠাবেন। অন্যদিকে আমরা বিভিন্ন জায়গায়, যেমন ইলেকশনের ক্ষেত্রে যদি আমরা বলি, ইলেকশনে 17,000 কোটি টাকা শুধু ইলেকশন পরিচালনার জন্য সরকার ইলেকশন কমিশনকে দিয়েছিল এই জানুয়ারি 7 তারিখের ইলেকশনের জন্য। এখন দেখুন, আমরা যদি এই ইলেকশন পদ্ধতিটাকে সহজতর করতে চাই, যে একটা স্পেশাল সফটওয়্যার রেডি হবে দেশে এবং দেশের বাইরে আমাদের বাংলাদেশি সিটিজেন যারা, তারা যেখানে অবস্থান করছে সেখান থেকে ওই নির্বাচনের দিন অনলাইনে তারা ভোটটা কাস্ট করে দেবেন ইন ফেভার অফ তার রেসপেক্টিভ ক্যান্ডিডেট। তাহলে দেখা যাবে যে আমাদের 17,000 কোটি টাকার দরকার হবে না, হয়তো 7,000 কোটি দিয়েই হয়ে যাবে। 7,000 কোটি টাকাও লাগবে না। মানে যখনই সফটওয়্যারে দেবে অটোমেটিক গণনাটা কমপ্লিট হয়ে বেরিয়ে আসবে। আর সিস্টেমটা হলো যে আমাদের 300 আসন আছে। এখন আমি হয়তো আখাউড়া কসবা থেকে ওই এলাকার মানুষ, তো সেখানে আমি যখন নির্বাচনে ভোট দেব তখন আমি দেব কাকে? আমার এলাকা থেকে যে 3 জন 5 জন বা 10 জন ক্যান্ডিডেট হবে তার মধ্যে আমার মনোনীত ক্যান্ডিডেটকে আমি ভোট দেবো সেখানে। সো ওই নির্বাচনের দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুধু স্পিড বেশি থাকবে ইন্টারনেটে, আমরা যার যার অবস্থানে থেকে আমাদের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেবো এবং 5টার সময় দেখা যাবে যে রেজাল্ট অটোমেটিক চলে আসবে। তাতে করে কি হবে যে মারামারি হানাহানি হবে না, কেন্দ্র দখল হবে না, কারো কিছুই করা সম্ভব হবে না। কারণ এখন ভোটার লিস্টটাকে শুধু হালনাগাদ করা হবে এবং প্রত্যেক ভোটারকে, যারা ভোটার হচ্ছে 18 বছর পূর্ণ যাদের হয়েছে তারা ভোটার। সুতরাং 18 যারা হয়েছে তাদের একটা নিজের নামে একটা সিম রেজিস্ট্রেশন থাকবে এবং তার ভোটার আইডি কার্ড থাকবে। সো ভোটার আইডি কার্ড সিম সহ সে যখন সফটওয়্যারে তার ইম্পোর্ট দেবে তখন সে অটোমেটিক ভোট প্রদান করতে পারবে। এতে করে অর্থ সাশ্রয় হবে, ভোট নিরপেক্ষ হবে এবং আমার মনে হয় যে আমাদের এই নতুন প্রজন্ম যারা এই নতুন যুদ্ধ করে দেশকে আবার পুনরায় স্বাধীন করলো, তারা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে, কমপ্লিসেন্ট হবে। তাদের একদম প্র্যাকটিক্যাল কথা এবং আমাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই বলছেন। আর করাপশনকে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, করাপশন যদি চলতে থাকে সরকারের আমলেও, তো আমাদের নো হোপ নো চান্স ফিউচারে। সেজন্য বাই এনি মিনস করাপশনকে কন্ট্রোল মাথায় নিয়ে অর্থনীতি সাজাতে হবে। আমার বিশ্বাস এগুলো করার মতো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বর্তমান সরকারের আছে। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তিনিও এটা করার জন্য অত্যন্ত দক্ষ। তো এভাবে আমাদের মানুষের চাওয়া পাওয়া, তো বাঙালিদের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না। আমরা বলি, গ্রামে বলে মোটা ভাত মোটা কাপড়। আপনার অল্পতে বাঙালি তুষ্ট হয়, তো আবার রুষ্টও হয়ে যায়। যদি সেই অল্পই না পায় তখন রুষ্ট হয়। আর রুষ্ট হলে যা ঘটার, ওই যে আমরা 5 তারিখের পরে 2-3 দিন যা দেখলাম, আমরা তো দুঃখ পাইলাম। কিন্তু মানুষ যখন এক্সাইটেড হয়ে যায়, তাদের নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তো এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। তো সে কারণে মানুষের সন্তুষ্টি কি তা দেখতে হবে। মানুষের সন্তুষ্টি যে দেশে করাপশন হচ্ছে না, ফলে বিদেশ থেকে উনি যা বললেন টাকা পাঠাতে
এমনকি দেশের লোকের ট্যাক্স দিতে বলে যে আমি ট্যাক্স দেবো, এই ট্যাক্স দিয়ে তো করাপশন হবে, সুতরাং বাই এনি মিনস ট্যাক্স যাতে আমার না দিতে হয়। পক্ষান্তরে সরকারি যারা ছিলেন এনবিআর ট্যাক্স অফিসাররা, তাদের কথা যে ব্যবসায়ীদেরকে হোক আর ক্ষুদ্র ব্যবসা, আমরা 40 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে যাদেরকে ব্যবসা করে দিছি, তারা ভ্যাট ট্যাক্সওয়ালাকে দেখে দেখে ওই দিনে আর কাজ হয় না, মারে দৌড় ভ্যাট, কারণ ওদেরই চলছে না কোনো মতে, টানে টুনে মানে যাকে বলে ব্রেকে ভিনের মধ্যে, এর মধ্যে ওর ভ্যাট ট্যাক্স আছে। সেই সরকারকে নাগরিক অভিভাবক মনে করবে যে আমাদেরই অভিভাবক, আমরা আপন লোক, আমি কি ব্যথায় ব্যথিত, কি সমস্যায় আমি পর্যাদুস্ত, এই জিনিসগুলো সরকার দেখে না। সরকার শুধু তার সামনে যে ফর্মুলা, ওই ফর্মুলা নিয়ে এসে আপনার এই করতে হবে, এই করতে হবে, এই হলো আইন। যেমন বর্তমানে আমাদেরই একটা মূলধনী আপনার যন্ত্রপাতি, গ্লাস মিলের আপনার হলো যেটা 14,000 ফারেনহাইটে যেটা টকবক করে গলবে, সেই জাতীয় একটা ম্যাটেরিয়াল চিটাগাং বন্দরে এসে আছে। আমাদের ব্যাংক থেকে টাকা নিছি, এটা আমরা হলো যে এটা 1% ইন্টারেস্টের এই মূলধনী জিনিস আসবে, অন্য সবাই নিয়ে আসছে, আকিজ আর যারা যারা আনছে সবাই, আমাদেরও বাজেটটা এইভাবে। এখন বলা হচ্ছে না, এটা 1%টা, এটা কত 12 না 15% আপনাদের দিতে হবে। তাহলে এই টাকাটা ব্যাংকের থেকে তো এটা প্রক্ষেপণ করা নাই, এটা আমাদের প্ল্যানে নাই, কেমনি করা হবে? তো তখন এই নিয়ে বিনিয়ে আবার ওখানে মালটা চিটাগাং পোর্টে আছে, সেখানে পার মান্থ নাকি 12 লক্ষ টাকা সেখানে ড্যামারেজ দিতে হবে। তো এইভাবে ব্যবসায়ীদেরকেও নানাভাবে যন্ত্রণা করা হচ্ছে, এবং এই যন্ত্রণার সূচনা বিগত সরকারই এটা করেছে। আর এইটা ব্যালান্স হতো, কোনো কোনো ব্যবসায়ী এত সুবিধা পাইতো অল্টারনেটিভভাবে বিভিন্ন কৌশলে, ফলে এগুলো যন্ত্রণাকে তারা যন্ত্রণা মনে করতো না, ফলে তারা আনন্দেই ছিল, সুখে ছিল। ফলে তো সরকারের মানে জীবনে মরণে সঙ্গী হব মন খুলে বলতেও পারে তারা। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একদম নাজেহাল, নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তো ব্যবসায়ীরা যদি নাস্তানাবুদ হয়, শিল্প কারখানা করতে যদি না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, কৃষক ফসল করতে না পারে, তো আপনার বেকারত্ব খুঁজবে কি করে? আপনি শেষ করতে বছরে যে লোক বের হচ্ছে, ছাত্রছাত্রী 20 লাখ জব মার্কেটে আসতেছে, তাদের জব দেওয়ার জন্যই তো ইন্ডাস্ট্রি, তাদের জব দেওয়ার জন্য সেই ইন্ডাস্ট্রির মাল আপনি ছাড়ছেন না। এগুলো ভালো করে দেখছেন না। এমনকি আমাদের বুয়েটে আমাদেরকে একটা তদন্ত দিল যে বুয়েটের এক্সপার্ট এটা বলুক যে এটা মূলধনী সম্পত্তি, তারাও লিখে দিচ্ছে, তারপরেও এটা দেখা হচ্ছে না, করা হচ্ছে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম কে বাশার এবং প্রফেসর ডক্টর নারা বেগম অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নতুন সরকারের করণীয় কি? আমার অতিথিরা বলেছেন যে অনেকগুলো কাজ, শিক্ষায়, স্বাস্থ্যে, মূল্যস্ফীতি কমিয়ে আনা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা, ব্যাংকিং সেক্টরে রিফর্ম করা, এই কাজগুলো তাদের মনোযোগ দিতে হবে এবং তাদের প্রধান লক্ষ্য সেখান থেকে কোনো অবস্থাতে তাদের সরে গেলে চলবে না। সেটা নিশ্চিত করবার জন্য যা যা করণীয় করতে হবে সেটি হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনকে নিশ্চিত করতে হবে তাদের, এবং দেশটা সবার। এবং অনেক কিছু হচ্ছে বাংলাদেশে, এক সরকার যায় আরেক সরকার আসে এবং পুরনো সরকারের সব কিছু নতুন সরকার বাতিল করে দেয়। প্রতিটি সরকারের মধ্যেই ভালো মন্দ থাকতে পারে, হয়তো সেখানে মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু যেটুকু ভালো আছে সেটুকু যেন আমরা রেখে দিই, বাকি যেটা খারাপ সেটা যেন আমরা বর্জন করি, এই পরামর্শ ওনারা দিয়েছেন। এবং আরেকটা কথা ওনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে সরকারকে আসলে বোঝাতে হবে তার যে একটা অস্তিত্ব আছে, প্রেজেন্সটা জনগণকে সবসময় বোঝাতে হবে, এবং এটা যদি করতে পারে, এবং সেটা অবশ্য ডেলিভার করবার মধ্যে দিয়ে করতে হবে, করতে পারলে আসলে সরকার জনপ্রিয় থাকবে। এবং বাংলাদেশের মতো দেশে যেখানে সংকট অনেক রকমের, সেখানে জনপ্রিয় থাকা বা জনগণের সমর্থন নিয়ে টিকে থাকাটা কিন্তু খুব কঠিন কাজ। যে ক্ষমতায় যারা আছেন তারা যেন সেটা মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।